এভরিওয়ান, দেখুন মেস্তা বা মেলাজমা একটা কমন স্কিন প্রবলেম এখনকার দিনে। সে ইয়াংরা হোক বা মিডিল এজ হোক বা ওল্ড এজ মহিলারা হোক না কেন, সবার ক্ষেত্রে মেস্তা বা মেলাজমা প্রচুর হারে আমরা পাচ্ছি এবং একটা মোস্ট কমন স্কিন প্রবলেম বলতে পারেন। প্রচুর সমস্যা, এর জন্য প্রচুর কারণ আছে, যে কারণগুলোর জন্য মেস্তা বা মেলাজমা কমপ্লিট দায়ী, এবং তার সাথে অবশ্যই ট্রিটমেন্টও আছে। সঠিক সময়ে যদি ট্রিটমেন্ট করা যায় তাহলে 100% সুস্থ হবে। আজকের যে ইম্পর্টেন্ট টপিক্সটা হচ্ছে সেটা হচ্ছে মেস্তা মেস্তাটা কি এবং এর পেছনে কারণ কী কী। টোটাল 8 ধরনের যেটা ইম্পর্টেন্ট কারণ, সে 8টা কারণ নিয়ে আলোচনা করব। তার সঙ্গে আলোচনা করব যে 10 রকম ঘরোয়া পদ্ধতিতে 10 রকম কি খাবার আছে, যে খাবারগুলো এই মেস্তা বা মেলাজমাকে সম্পূর্ণ সুস্থ করতে হেল্প করবে। এবং আমরা অবশ্যই আলোচনা করব লাস্টলি হোমিওপ্যাথি কিছু স্পেসিফিক মেডিসিন আছে যে ওষুধগুলো মেস্তা বা মেলাজমার জন্য দারুণ রেসপন্স করে। আমি ডক্টর MDS আজম, কনসালটেন্ট হোমিওপ্যাথি ফিজিশিয়ান, BHMS অনার্স, মেডিকেল অফিসার, কালীচক 3 রুরাল হাসপাতাল। দেখুন, আমরা যদি মেস্তা বা মেলাজমাকে একটা ডেফিনেশন আকারে দিই তাহলে এটা একটা কমন স্কিন প্রবলেম, একটা ব্রাউন এবং গ্রে প্যাচ টাইপের একটা হয়, স্পেশালি ফেস, চিক বা ফোরহেড বা অনেক সময় আপার লিপে দেখা যায় এবং চিন, স্পেশালি এরকম রিজনে দেখা যায়। মোস্টলি এটা ফিমেলদের ক্ষেত্রে সব থেকে বেশি কমন, মেলদের ক্ষেত্রে হয় কিন্তু মোস্টলি কমন ফিমেলরা। তো এর পেছনে কারণ কী কী আছে? প্রচুর কারণ আছে। তার মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট কারণ, যেটা 8টা কারণ নিয়ে আলোচনা করব, 8টা কারণ যদি আমি ঠিকঠাক করে জানতে পারি তাহলে মেলাজমা বা মেস্তা 95% ক্ষেত্রে কী কারণে হয় সেটা আমরা জেনে নেব। প্রথম যে ইম্পর্টেন্ট কারণ সেটা হচ্ছে সান এক্সপোজার, একটা ইউভি রেডিয়েশন থেকে হয়। দেখুন, সান এক্সপোজার থেকে প্রচুর সমস্যা আমাদের দেখা যায়, ইভেন স্কিন ক্যান্সার অবধি হতে পারে যদি আমরা ঠিকঠাক করে মেনটেনেন্স ঠিকঠাক করে না করি, কন্টিনিউয়াসলি যা কাজ করি, হয়তো সান এক্সপোজারে বেশি আসি আমরা, স্কিন ক্যান্সার অবধি আসতে পারে। মেলাজমা বা মেস্তা একটা অন অফ দ্য ইম্পর্টেন্ট স্কিন প্রবলেম, যেটার জন্য সান এক্সপোজার বা ইউভি রেডিয়েশন একটা ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর ক্রিয়েট করে। এর কাজটা কি করে? মেলাজমাকে এটা স্পেশালি ট্রিগার করে সানরে, এটা স্টিমুলেট করে মেলানোসাইট, একটা হরমোন আছে যেটা পিগমেন্টিং প্রডিউসিং সেল, যার মেলানিন প্রোডাকশন করতে, যে মেলানিন যেটা আমাদের স্কিন কালারকে হেল্প করে, সেটা থেকে মেলানোসাইট থেকে তৈরি হয়। এবং সানরে কি করে, ওই মেলানোসাইটকে স্টিমুলেশনটাকে বাড়িয়ে দেয়, তৈরি করে। এতে মেলানিন কম্পোজিশন ডিপোজিশনটা বাড়ে এবং ফেস যেহেতু আমাদের ডেলিকেট এরিয়া, এখানে আরও খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের স্পেশালি মেলাজমা বা মেস্তা হয় এবং স্পেশালি মেলানিন ডিপোজিশনটা বেশি হওয়ার জন্য এই প্রবলেমটা হয়। তো সান এক্সপোজার যেটা ইউভি রেডিয়েশন ইজ মোস্ট ইম্পর্টেন্ট, এবং 80% ক্ষেত্রে আমরা দেখেছি এই প্রবলেমটার জন্য কিন্তু সান এক্সপোজার ইজ মোস্টলি দায়ী এবং বলতে পারেন মেলাজমা বা মেস্তার জন্য। দ্বিতীয় প্রবলেম হচ্ছে, দ্বিতীয় যেটা কমন ফ্যাক্টর, কমন কজ যেটা হচ্ছে, সেটা হচ্ছে হরমোনাল একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর আছে। হরমোন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। স্পেশালি দেখা গেছে যে প্রেগনেন্সি টাইমেও এটা আমরা বেশিখানে লক্ষ্য করতে পারি, প্রেগনেন্সি টাইমেও এটা বেশি হয়। এটাকে বলা হয় মার্কস ইন প্রেগনেন্সি বলা হয়। তার কারণটা হচ্ছে হরমোনাল প্রচুর চেঞ্জ আসে এই সময়টাতে, স্পেশালি ইস্ট্রোজেন প্রোজেস্টেরনে একটা ভেরিয়েশন চেঞ্জ হয়, তার জন্য কিন্তু অনেক সময় এই মেস্তা বা মেলাজমা আমরা দেখতে পাই। তার সাথে সাথে কি হয়, যারা কন্টিনিউয়াসলি ওসিপি ইউজ করে বা হরমোনাল থেরাপি ইউজ করে, হরমোনাল থেরাপি যারা হরমোনাল রিপ্লেসমেন্ট থেরাপি যারা নিয়েছে বা ওসিপি অরাল কন্ট্রাসেপটিভ পিল যারা ইউজ করে, তাদের ক্ষেত্রে এই ধরনের সমস্যা মেলাজমা বা মেস্তা সব থেকে বেশি দেখা গিয়েছে। এবং তার সাথে কি হচ্ছে, ইস্ট্রোজেন প্রোজেস্টেরন স্পেশালি কি হয় এই প্রবলেমটার জন্য সব থেকে বেশি দায়ী। তার সাথে হরমোনালের মধ্যে থাইরয়েড একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, থাইরয়েড হাইপোথাইরয়েডিজম ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর এই প্রবলেমটার জন্য আমরা দেখেছি। তো হরমোনাল ইমব্যালেন্স একটা ফ্যাক্টর ক্রিয়েট করে স্পেশালি এই মেস্তা বা মেলাজমার জন্য। যদি আমরা এই প্রবলেম, এই সমস্যার জন্য হরমোন একটা বিশাল ফ্যাক্টর ক্রিয়েট করে। 3 নম্বর হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট কসমেটিক প্রোডাক্ট অ্যান্ড স্কিন ইরিটেন্টস। দেখুন, এমন কোনো বাড়ি নেই বা এমন কোনো মহিলারা নেই যে কসমেটিক ছাড়া আমরা থাকতে পারি। সে অনলাইনে নিই আর অফলাইনে নিই না কেন, প্রচুর কসমেটিক বিভিন্ন রকম কোম্পানি আমরা ইউজ করি, প্রচুর দাম প্রোডাক্ট আমরা ইউজ করি, কিন্তু আমরা দেখা গেছে যে আমরা অনেক প্রোডাক্ট আমরা দেখেছি যে ঠিকঠাক করে ওয়েল প্রোটেকশন আমাদের ক্ষেত্রে নেয় না, তখন প্রবলেম কিন্তু করে। যেমন স্পেশালি দেখা গেছে কিছু সাম মেকআপ স্কিন কেয়ারের জন্য অনেক সময় স্কিনকে ইরিটেট করে, তার জন্য মেলানিন ডিপোজিশনটাকে বাড়িয়ে দেয়, এতে মেলাজমা বা মেস্তা পড়ে। তার সাথে কি হয়, পোস্ট ইনফ্লামেটরি কিছু পিগমেন্টেশন হয়, অনেক পোস্ট একটা ইনফ্লামেশন হয়, পোস্ট ইনফ্লামেশনের জন্য কিন্তু অনেক সময় দেখা গিয়েছে এই ধরনের মেলাজমা বা মেলানিন ডিপোজিশনটা কিন্তু বাড়াচ্ছে।
তো এটা একটা কসমেটিক, একটা ভেরি ইম্পর্টেন্ট কসমেটিক প্রোডাক্ট, ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর এই মেলানিন ডিপোজিশনের জন্য এবং অবশ্যই মেলাজমা বা মেস্তার জন্য। তারপরে 4 নম্বর হচ্ছে জেনেটিক একটা ফ্যাক্টর। দেখুন 50 থেকে 60% ক্ষেত্রে জেনেটিক ফ্যাক্টর একটা ডিপেন্ড করে। দেখা যায় যে হয়তো মায়ের হয়েছে বা ঠাকুমার হয়েছে বা দিদির হয়েছে বা যার বাড়ির ফ্যামিলির কারো হয়তো হয়েছে, তাদের ক্ষেত্রে 50 থেকে 60% ক্ষেত্রে মেলাজমা কিন্তু হওয়ার চান্সটা সব থেকে বেশি দেখা যায়, বা মেস্তা হওয়ার চান্সটা সব থেকে বেশি আমরা দেখতে পেয়েছি। 5 নম্বর পয়েন্ট ভেরি ইম্পর্টেন্ট, 5 নম্বর স্ট্রেস একটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। দেখুন স্ট্রেস এমন কোনো পার্টি, এমন কোনো ফিমেল বা মেল নেই আমরা নেই যে স্ট্রেস ছাড়া আমরা আছি। স্ট্রেস একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। স্ট্রেস হলে কি হয়, কর্টিজলকে অ্যাক্টিভেশন বাড়িয়ে দেয় এবং কর্টিজলের কাজ কি, মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন যেটা ওটাকে স্টিমুলেট করে এবং এতে মেলানিন ডিপোজিশনটা বেড়ে যায়। তার জন্য কি হয়, মেস্তা বা মেলাজমা পড়াটা কিন্তু স্ট্রেস যারা কন্টিনিউয়াসলি করে তাদের ক্ষেত্রে বেশি আমরা দেখতে পাই, তাদের ক্ষেত্রে বেশি হয় এই ধরনের স্ট্রেস নিলে। 6 নম্বর হচ্ছে মেডিসিন। কিছু স্পেসিফিক কিছু মেডিসিন যারা ইউজ করে, স্পেশালি সিজারিক কিছু সিজার মানে অ্যান্টি কনভালসেন্ট কিছু ওষুধ যারা ইউজ করে লং টাইম ধরে অ্যান্টিবায়োটিক যারা ইউজ করে, তাদের ক্ষেত্রেও এটা এই ধরনের প্রবলেম আমরা দেখেছি। তাদের ক্ষেত্রেও স্কিনের সাধারণত দেখেছি এই ধরনের মেলাজমা মেস্তা পড়াটা আমরা দেখতে পাই। তার সাথে সাথে স্কিন অনেক প্রোডাক্ট আছে, অনেক অয়েনমেন্ট আছে লং টাইম ধরে যারা ইউজ করে। ফেসিয়াল কিছু আরও ভালো কিছু করার জন্য হয়তো অনেক মেডিসিন আছে যেগুলো ইউজ করলেও আমরা দেখতে পেয়েছি এই ধরনের প্রবলেম কিন্তু আসে। স্পেশালি এটা হয় যেহেতু মেলানোসাইট একটা স্টিমুলেটিং হরমোনকে স্টিমুলেট করে, এতে মেলানিন ডিপোজিশনটাকে বাড়িয়ে দেয়। তো এই ধরনের প্রবলেমগুলো কিন্তু বেসিক্যালি দেখা যায়। 7 নম্বর ভেরি ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর বলতে পারেন, একটা কারণ যেটা পলিউশন, এক্সপোজার টু এয়ারবোর্ন পলিউশন এয়ারবোর্ন পলিউশন একটা ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এখন যত দিন যাচ্ছে পলিউশন দিনে দিনে প্রচুর বাড়ছে, কলকারখানা প্রচুর বাড়ছে, রাস্তাঘাটে ধুলোবালি এত আমরা হচ্ছে ঠিকঠাক করে যদি আমরা মাস্ক বা অন্য কিছু ইউজ না করি তাহলে এতে কি হয়, ইরিটেশনটা বাড়িয়ে দেয়, এতে মেলানিন ডিপোজিশনটা কিন্তু বাড়ায়, এতে মেলানিন প্রোডাকশনটা বাড়ে, এতে কি হয়, এতে মেস্তা বা মেলাজমাটা কিন্তু আস্তে আস্তে বাড়তে শুরু করে এবং এটা এই ডিজিজটা আস্তে আস্তে চলে আসে। তো পলিউশন একটা ভেরি ইম্পর্টেন্ট পজিটিভ ফ্যাক্টর এই প্রবলেমের জন্য। 8 নম্বর একটা একটা লেস কমন ফ্যাক্টর, কিন্তু এগুলো দেখা গেছে ব্লু লাইট একটা ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। স্পেশালি ব্লু লাইট যদি মোবাইল থেকে বা ল্যাপটপ বা ট্যাবলেট বা তার সাথে ট্যাব বা তার সাথে আরও ঘরোয়া কিছু যদি ঘরের কিছু এলইডি লাইট থেকে অনেক সময় এই ধরনের যদি ব্লু লাইট ফেসের মধ্যে পড়ে, তাহলে ব্লু লাইটটা কি হয়, মেলানিন ডিপোজিশন পিগমেন্টেশনের মধ্যে স্কিন পেনিট্রেট করে, এতে কি স্কিনকে পেনিট্রেট করে কিন্তু ডিপোজিশনটাকে বাড়িয়ে দেয়, এতে মেলানিন কম্পোজিশন আরও বাড়ে, এতে কিন্তু মেস্তা বা মেলাজমাটা আরও বেশি আস্তে আস্তে বাড়তে শুরু করে। তো টোটাল যে 8টা পয়েন্ট বললাম, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট একটা আছে যেটার কারণে এই মেস্তা বা মেলাজমা কিন্তু সবথেকে বেশি আমরা দেখেছি যে সবথেকে বেশি পড়ে। এবার আমরা আলোচনা করব যে এটা আমরা প্রিভেন্ট কি করে করব, আমরা প্রিভেনশন কি করে করব। প্রথম যে প্রিভেনশনটা, ফার্স্ট অফ অল আমরা যেটা করব, একটা সান প্রোটেকশন আমরা ইউজ করব। স্পেশালি আমরা একটা SPF 50+ একটা সানস্ক্রিন আমি ডেইলি আমরা ইউজ করব। অন্তত আমরা যদি কোনো সানলাইটে আমরা যাই, তারপরে আমরা অনেক সময় মাস্ক ইউজ করতে পারি। মাস্ক হলে ডিরেক্টলি সান এক্সপোজার হবে না, অনেক সময় আমরা অ্যাভয়েড করব সানলাইটকে, ওই টাইমটাতে যে লাইটের প্রচুর সানলাইট সেই টাইমটা আমরা অ্যাভয়েড করবো এটা একটা ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। দ্বিতীয় হচ্ছে বি কশন উইথ হরমোন। অবশ্যই ডক্টরের সঙ্গে কনসাল্ট করবো, যদি যারা ওসিপি খাচ্ছে বা হরমোন থেরাপি করছে তাদের কোনো রিপ্লেসমেন্ট অন্য কোনো স্টেপ কিছু ইউজ করা যায় কিনা, তার জন্য ডক্টরের সঙ্গে পারমিশন নিয়ে আমরা করব। তাহলে যাদের ক্ষেত্রে ওসিপি ইউজ করার জন্য বেশি হচ্ছে তারা যদি ইউজ করি, তারা যদি আমরা ডক্টর কনসাল্ট করি, তাহলে বিকল্প কিছু আমাদের অবশ্যই থেরাপি কিছু আছে যেটা ডাক্তাররা বলে দিলে নিশ্চয়ই এই প্রবলেম থেকে দূর থাকা যাবে। স্পেশালি ডিউরিং প্রেগনেন্সির সময় অবশ্যই বলবো যে স্ট্রিক্টলি সানলাইটকে কমপ্লিটলি অ্যাভয়েড করতে। স্পেশালি প্রেগনেন্সির সময় ওই টাইমটা প্রচণ্ড সেন্সিটিভ থাকে এবং হরমোনাল রিপ্লেসমেন্ট খুব তাড়াতাড়ি হয়, এই জন্য ওই টাইমটাতে কমপ্লিটলি কিন্তু নিষেধ করবো যে সান এক্সপোজার থেকে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে অ্যাভয়েড হিট এক্সপোজার, ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যাভয়েড লিমিট টাইম ইন কিচেন, তার সাথে স্ট্রিমের মধ্যে লিমিট টাইম থাকতে হবে। ওভার হিটিং স্পেশালি ফেসে করা যাবে না, চেষ্টা করতে হবে ওভার হিটিং তো ফেসে যেন না হয়। তার সাথে কি করব, 4 নম্বর হচ্ছে ম্যানেজ স্ট্রেস, ইটস ভেরি ইম্পর্টেন্ট। স্ট্রেস যারা কন্টিনিউয়াসলি থাকে যাদেরকে বলবো যে স্ট্রেস থেকে আপনারা বেরিয়ে আসুন, আইদার ইয়োগা করে হোক বা অন্য কোনো প্রসেস কিছু করে হোক, নাকি স্ট্রেস যতক্ষণ না এই স্ট্রেস থেকে বেরিয়ে আসা যাবে এই প্রবলেম কিন্তু সলভ করা খুব চাপের ব্যাপার হয়ে যাবে। 5 নম্বর হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, অ্যালোভেরা জেল আমি ইউজ করতে পারি। স্পেশালি অ্যাট নাইট অ্যালোভেরা জেল ভেরি ইম্পর্টেন্ট। অ্যালোভেরা জেল নাইটে আমরা একটু গরম জলে হালকা করে দিয়ে ওই জায়গাটা দিয়ে জাস্ট একটু মুখটা ধুয়ে ঘুমিয়ে যেতে পারি। অনেক সময়
পটাটো জুস ইজ ভেরি ইম্পর্টেন্ট। পটাটো জুস দিলেও আমরা দেখেছি যে ভালো রেসপন্স আমরা পাই, এটা আমরা স্পেশালি নাইটে যদি তাহলে ভালো রেসপন্স আমরা পাই। সাইডার ভিনিগার অনেক সময় ভিজিয়ে রেখে যদি ওই জায়গাটা যদি আমরা ওয়াশ করি স্পেশালি অ্যাট নাইট, আমরা দেখেছি লং টাইম ধরে করলে আমরা ভালো রেসপন্স আমরা পাই। কিন্তু তার সাথে কি করব, আদা মিশিয়ে যদি আমরা বেটে ওটা জলটা দিয়ে একটু যদি ওই জায়গাতে প্রতিদিন যদি লাগানো হয় প্রত্যেকদিন রাতে অন্তত, তাহলে ভালো রেসপন্স আমরা পাই। স্পেশালি নট অনলি দ্য গ্রিন টি, অনেক সময় গ্রিন টি এক্সটার্নালি যদি ইউজ করা যায় তাহলে খুব ভালো রেসপন্স পাই। তো টোটাল যে আমরা হাউ টু প্রিভেন্ট যেগুলো বললাম সেই ব্যাপারগুলো ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা যদি এগুলো প্রিভেন্ট করতে পারি তাহলে অবশ্যই মেলাজমা বা মেস্তা থেকে কিন্তু আমরা রেহাই পাবো। এবার আমরা আলোচনা করবো ভেরি ইম্পর্টেন্ট হোম বাড়িতে তৈরি করা কিছু মেডিসিন, যেটা হোম রেমেডি বলা হয়। আমরা কিছু খাবারের কথা বলবো যে খাবারগুলো ভেরি ইম্পর্টেন্ট এই মেলাজমা বা মেস্তার জন্য ভালো রেসপন্স আমরা দেখেছি। টোটাল 10 ধরনের খাবারের কথা বলবো যে খাবারগুলো ভেরি ইম্পর্টেন্ট। এই খাবারগুলো যদি আমরা ইউজ করি তাহলে ডেফিনেটলি উইদাউট মেডিসিন এই প্রবলেম মেলাজমা বা মেস্তা কিন্তু সম্পূর্ণভাবে সেরে যায়। প্রথম যে ইম্পর্টেন্ট খাবার সেটা হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট রিচ ফুড। ভেরি ইম্পর্টেন্ট অ্যান্টিঅক্সিডেন্ট, এটা কি করে, স্পেশালি হেল্প প্রোটেক্ট স্কিন সেল এবং তার সাথে রিডিউসড মেলানিন প্রোডাকশনকে করে। এর কোন কোন খাবারের মধ্যে স্পেশালি হয়, অরেঞ্জ, লেমন, তার সাথে আমলা, ব্লুবেরি, তার সাথে ব্ল্যাকবেরি, স্ট্রবেরি, পাপায়া, এগুলোর মধ্যে প্রচুর ভিটামিন সি আছে সেগুলোর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট প্রচুর থাকে সেগুলো আমরা ইউজ করতে পারি। এগুলো যদি আমরা ডেইলি ইউজ করি তাহলে ভালো রেসপন্স আমরা ডেফিনেটলি মেলাজমা বা মেস্তার জন্য পাবো। 2 নম্বর হচ্ছে কি হাই বিটা ক্যারোটিন টাইপের কিছু এবং ভিটামিন এ টাইপের কিছু ফুডস আমি ইউজ করতে, কালারফুল যেগুলো ভেজিটেবল হয় সেগুলো আমি ইউজ করতে পারি, যার মধ্যে বিটা ক্যারোটিন এবং ভিটামিন এ প্রচুর আছে। যেমন কি ধরুন এটা কাজকে ইমপ্রুভ স্কিন রিজেনারেশন, তার সঙ্গে রিডিউসড স্কিন সেন্সিটিভিটি করতে হেল্প করে। স্পেশালি কোন খাবারের মধ্যে থাকবে, ক্যারোট, কুমড়ো, তার সাথে সুইট পটাটো এবং অবশ্যই গ্রিন ভেজিটেবল যেগুলো শাক সবজি যেগুলো আছে, শাক যেগুলো পাওয়া যায় সেগুলো যদি আমরা খাই তাহলে অবশ্যই কিন্তু ভিটামিন এ প্রচুর যায়। এবং ভিটামিন এ গেলে আগেই বললাম এটা কাজ হচ্ছে স্কিনকে রিজেনারেশন করে এবং রিডিউস স্কিন সেন্সিটিভিটি, স্কিনের যে সেন্সিটিভিটি থাকে সেটাকে কমিয়ে দেয়। এতে সান এক্সপোজার কিন্তু হওয়ার চান্স খুব কম থাকে সানে ঘুরলো, এই জন্য আমাদের মেলাজমা বা মেস্তা কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করে। 3 নম্বর হচ্ছে নাটস এবং সিডস। এর মধ্যে ভিটামিন ই এবং জিঙ্ক প্রচুর পরিমাণে আছে। আমাদের হেলথ কি কাজ, জিঙ্ক এবং ভিটামিন ই এর হেল্প প্রোটেক্ট স্কিন এবং সাপোর্ট হরমোনাল ব্যালেন্স। ভেরি ইম্পর্টেন্ট ভিটামিন ই এবং জিঙ্ক কোন খাবারে আছে, আলমন্ড যেটা হচ্ছে কাঠবাদাম, তার সাথে সানফ্লাওয়ার সিডস, তার সাথে কুমড়ো সিডস, তার সাথে আখরোট, তার সাথে ফ্ল্যাক্স সিড, চিয়া সিড, এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন ই এবং তার সাথে জিঙ্ক আছে, যেটা প্রধান কাজটা হচ্ছে স্কিনকে প্রোটেক্ট করে এবং হরমোনাল ব্যালেন্সকে ঠিক রাখে। এতে কি হয়, এতে মেস্তা তার সাথে সাথে মেলাজমা কমাতে কিন্তু খুব হেল্প করে। আমরা যদি এটা খাই অন্তত অবশ্যই হেল্প করবে। 4 নম্বর হচ্ছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। দেখুন ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের প্রচুর ইম্পর্টেন্স আছে। স্পেশালি এটা কাজটা হচ্ছে অ্যান্টি ইনফ্লামেটরি, ইনফ্লামেশন হতে দেয় না। কোন খাবারের মধ্যে আছে, স্পেশালি ফিশ জাতীয়র মধ্যে থাকে। ফিশের মধ্যে কি আছে, ফিশ স্পেশালি ফ্যাটি ফিশ এবং প্ল্যান্ট টাইপের প্ল্যান্টের মধ্যেও কিন্তু ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে, যেগুলো ফ্ল্যাক্স সিড, চিয়া সিড, তার সাথে সানফ্লাওয়ার সিড, এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আমরা পাবো। এবং এগুলো যদি খাই তাহলে মেলাজমা এবং বা আমাদের মেস্তা কিন্তু কমাতে খুব হেল্প করবে। 5 নম্বর হচ্ছে টমেটো এবং রেড ভেজিটেবল আছে, ভেরি ইম্পর্টেন্ট, রিচ ইন লাইকোপিন। এর মধ্যে প্রচুর পরিমাণে লাইকোপিন আছে এবং ন্যাচারাল সানস্ক্রিন এটার মতো কাজ করে, হেল্প ইন সান ইনডিউসড মেলানিন ডিপোজিশনকে কমিয়ে দেয়। এতে কি হয়, এটা মেলাজমাকে কমাতে হেল্প করে। এটা হচ্ছে ন্যাচারাল সানস্ক্রিন বলতে পারেন টমেটো এবং বা রেড ভেজিটেবল যদি আমরা খাই তাহলে খুবই ভালো হেল্পফুল ইন কেস অফ মেলাজমা বা মেস্তার জন্য। 6 নম্বর খাবার হচ্ছে গ্রিন টি বা হার্বাল টি আমরা খেতে পারি। এর মধ্যে লাইট পিগমেন্টেশন আছে এবং এর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, হরমোনকে ব্যালেন্স করতে সাহায্য করে। আমরা যদি এটা খাই তাহলে অবশ্যই মেলাজমা বা তার সাথে সাথে আমাদের যে মেলাজমা কম এবং তার সাথে যে মেস্তা হয় সেটা কিন্তু কমাতে খুব হেল্প করবে। 7 নম্বর হোল গ্রেন, যেটা প্রধান কাজটা হোল গ্রেন হরমোনাল ব্যালেন্সকে ঠিক রাখে, স্পেশালি প্রোভাইড। এর মধ্যে ফাইবার আছে এবং ফাইবারের জন্য কি হয়, এর মধ্যে ইস্ট্রোজেন লেভেলটাকে ঠিক রাখে, ইস্ট্রোজেন লেভেলটাকে রেগুলেট করতে খুব ভালো হেল্প করে। এবং কোন খাবার আছে, ব্রাউন রাইস আছে, তার সাথে ওটস এবং বাজরা, এইসব খাবারের মধ্যে প্রচুর পরিমাণে হোল গ্রেন আছে এবং এগুলো খুবই হেল্পফুল হরমোনাল ব্যালেন্সকে ঠিক রাখার জন্য। আমরা এগুলো খেলেও কিন্তু আমাদের মেস্তা তার সাথে মেলাজমা কিন্তু কমতে খুব হেল্প করবে। 8 নম্বর হচ্ছে
হরমোন কিছু রেগুলেটরি ফুড আছে, যেগুলো ফুডগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেমন গার্লিক, যেমন অনিয়ন, এগুলোর মধ্যে প্রচুর সালফার কন্টেন্ট আছে এবং এগুলো যদি আমরা খেতে পারি তাহলে খুবই ভালো হেল্প এগুলো আমাদের ডেফিনেটলি করবে এবং আমরা খুব তাড়াতাড়ি মেলাজমা বা আমাদের যেটা মেস্তার কথা বললাম খুব তাড়াতাড়ি সারতে কিন্তু হেল্প করবে। 9 নাম্বার হচ্ছে হাইড্রেটেড কিছু ফুড। হাইড্রেট যেসব খাবার স্কিনকে কী করে, স্কিনকে একদম স্মুথ রাখে এবং তার সাথে সাথে কী করে ফ্ল্যাক্স অফ টক্সিন, যে টক্সিনগুলো সেগুলোকে সরিয়ে দেয় এসব হাইড্রেটেড ফুড, যেমন কোকোনাট ওয়াটার বা কুকুম্বার বা ওয়াটারমেলন, এইসব খাবারের মধ্যে প্রচুর পরিমাণের কিন্তু হাইড্রেট ফুড এগুলো এবং স্কিনকে একদম স্মুথ রাখে এবং তার সাথে সাথে ফ্ল্যাশ করে সমস্ত টক্সিনকে। 10 নম্বর হচ্ছে কলিফ্লাওয়ার, কিছু ভেজিটেবল আছে ভেরি ইম্পর্টেন্ট, হরমোন রেগুলেটরি একটা ভেজিটেবল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেমন যেটার মধ্যে হচ্ছে যে স্পেশালি কী হয় বাঁধাকপি, ফুলকপি এবং অনেক সময় যেটা আমাদের ক্যাবে যেটা ব্রোকলি যেটা পাওয়া যায় সেটা খুবই, তার মধ্যে প্রচুর পরিমাণের আমাদের হরমোন রেগুলেশন ফুডস আছে এবং এর মধ্যে এটা খুবই হেল্পফুল আমাদের মেস্তা বা মেলাজমার জন্য। তো টোটাল যে 10 ধরনের খাবারের কথা বললাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 10 ধরনের খাবার আমরা যদি 10 ধরনের এই খাবারগুলো খাই তাহলে আমাদের মেলাজমা বা মেস্তা 100% সলিউশন হবে এবং তার সাথে সাথে প্রিভেনশন যেটা আমরা মানি তাহলে 100% সলিউশন হবে। লাস্টলি ডেফিনেটলি একটা জিনিস আলোচনা করব, কোন ধরনের খাবার আমরা বাদ দেব সেটা নিয়ে আমরা আলোচনা করব, যে আমরা কি ধরনের খাবার আমরা খাবো না, যে খাবারগুলো খেলে আমাদের মেলাজমা বা মেস্তা বাড়বে। ফার্স্ট যেটা অ্যাভয়েড করব হাই সুগারি ফুড, যেসব খাবারের মধ্যে প্রচুর পরিমাণে মিষ্টি আছে সেই খাবারগুলো অ্যাভয়েড করব। তার মধ্যে ইনসুলিন লেভেলটা চলে আসে, অ্যান্ড্রোজেন লেভেলটা অ্যাক্টিভেট করে, এতে আমাদের হরমোনাল ইমব্যালেন্স করে, এতে প্রবলেম কিন্তু আস্তে আস্তে আর মেলাজমা বা মেস্তা আস্তে আস্তে আরও বাড়তে পারে। যেমন ব্রেড, পেস্ট্রি, তার সাথে কুকি, সোডা, সুইটেন্স, এগুলো আমরা সুইটেন সিরিয়ালস এগুলো টোটালি আমরা অ্যাভয়েড করব। ডেয়ারি প্রোডাক্টের মধ্যে আমরা অ্যাভয়েড করবো, ডেয়ারি প্রোডাক্ট এক্সাজারেট হরমোনাল ইমব্যালেন্স করে, স্পেশালি কি মিল্ক, আইসক্রিম, চিজ এগুলো খাবারকে আমরা অ্যাভয়েড করতে বলবো, এগুলো খেলেও কিন্তু মেলাজমা বা মেস্তা আস্তে আস্তে বাড়তে পারে। ফ্রাই ফুড কিছু আছে যে ফুডগুলো খেলে এই হরমোনাল ইমব্যালেন্স করে এবং মেলানিন ডিপোজিশনটাকে বাড়িয়ে দেয়, এই তো ফ্রাই জাতীয় ফুড আমরা স্পেশালি ফ্রাই স্ন্যাক্স, তার সাথে ফাস্ট ফুড, প্রসেস ফুড এগুলো আমরা টোটালি বাদ দেবো। 4 নম্বর হচ্ছে প্রসেস এবং প্যাকেটিং ফুড আমরা অ্যাভয়েড করবো, স্পেশালি এগুলো করার কারণটা হচ্ছে এর মধ্যে প্রচুর পরিমাণে প্রিজারভেটিভ থাকে, আর্টিফিশিয়াল কিছু প্রিজারভেটিভ, আর্টিফিশিয়াল সুইটেন থাকে, যার জন্য মেলানিন ডিপোজিশন বাড়ায় এবং তার সাথে সাথে হরমোনাল ডিস্টার্ব করে, হরমোনাল ইমব্যালেন্স করে, এতে কিন্তু আস্তে আস্তে আরও বাড়তে শুরু করে। এক্সেসিভ ক্যাফাইন এবং অ্যালকোহল টোটালি অ্যাভয়েড করবো, এগুলো খেলেও আমাদের প্রচুর পরিমাণে হরমোনাল ইমব্যালেন্স হয়, মেলানিন ডিপোজিশনকে বাড়িয়ে দেয়, এতে কিন্তু আমাদের মেস্তা বা মেলাজমা আস্তে আস্তে বাড়ে। স্পাইসি এবং হিট ইন্ডিউসিং কিছু ফুড আছে, যে ফুডগুলো হিট ইন্ডিউসড করে, স্পেশালি হট পেপারস, তার সাথে চিলি সোয়াস টাইপের, গার্লিক হেভি, এগুলো খাবার আমরা টোটালি অ্যাভয়েড করব। এগুলো খাবার খেলে আমাদের অনেক সময় মেলাজমা বা মেস্তাটা কিন্তু বাড়তে থাকে। নন অর্গানিক কিছু মিট আছে যেগুলো টোটালি অ্যাভয়েড করবো, এগুলো খেলেও সমস্যা হয়। রেড মিট টাইপের ফুড টোটালি অ্যাভয়েড করব। তো টোটাল যে ফুডগুলো বললাম সেই ফুডগুলো টোটালি আমরা অ্যাভয়েড করার কারণটা হচ্ছে এটা হরমোনাল ইমব্যালেন্স করে, তার সাথে সাথে আমাদের মেলানিন ডিপোজিশনটাকে বাড়িয়ে দেয়, এতে আমাদের মেলাজমা বা মেস্তা কিন্তু আস্তে আস্তে আরও বাড়তে হেল্প করে। তো আমরা যে ব্যাপারটা নিয়ে আলোচনা করলাম, প্রথম যে টোটাল কজেশন 8টা কজ, তার কি কি কারণের জন্য মেলাজমা মেস্তা হয়, তার সাথে কি করে প্রিভেন্ট আমরা করব ন্যাচারালি, এবং অবশ্যই কি ধরনের খাবার আমরা খাবো, 10 ধরনের খাবারের কথা বললাম, যে খাবারগুলো ভেরি ভেরি হেল্পফুল মেলাজমা বা মেস্তার জন্য, এবং টোটাল কোন ধরনের খাবার আমরা অ্যাভয়েড করবো সেটা নিয়ে আলোচনা করলাম। লাস্টলি এবং ফাইনালি একটা আলোচনা আমি করি যে হোমিওপ্যাথি কি ট্রিটমেন্ট আমাদের আছে। দেখুন, প্রচুর ভালো ভালো ওষুধ হোমিওপ্যাথিক্যালি আছে, কিন্তু অবশ্যই তার ক্যাস্ট্রেকিং বা টোটালিটি অফ সিমটম প্রয়োজন আছে। আমি যেসব আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, যেসব ওষুধগুলো খুব ভালো কাজ করে, সিপিয়া, সালফার, সোরাইনাম, টিউবারকুলিনাম, বেসিলিনাম, এইসব ওষুধ দারুণ রেসপন্স করে। অ্যাক্ট্রিন, এসিমোসা, তার সাথে কার্সিনোসিন আমরা দেখেছি যে খুব ভালো রেসপন্স। ক্যালক্রিয়া গ্রুপের কিছু মেডিসিন আছে, কিন্তু অবশ্যই তার জন্য প্রত্যেকটা পেশেন্টের ক্ষেত্রে আলাদা আলাদা ওষুধ আসতে পারে, তার জন্য ক্যাস্ট্রেকিংয়ের প্রয়োজন হয়। আপনারা মেডিসিন খেলেও একটা নিয়ারেস্ট কোনো কোয়ালিফাইড ডক্টরের সঙ্গে কনসাল্ট করে খেলে সব থেকে বেশি ভালো হয়। তো আজকে আপাতত এটুকুই। অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট এবং অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, কারণ আমাদের মধ্যে প্রচুর পরিমাণে মেলাজমা বা মেস্তা হচ্ছে। এটা সলিউশন যদি ন্যাচারালি হয় এবং এই ভিডিও দেখার পরে যদি হয়, তাহলে অবশ্যই বলবো আমার ভিডিও সাকসেস। অবশ্যই নেক্সটে আরও কিছু ভালো ভিডিও আমি নিয়ে আসবো। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইবটা করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।